আমাদের ৯ মাস ধরে চলা মুক্তিযুদ্ধে এমন কিছু ঘটনা ঘটে যা পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে ১৬ই ডিসেম্বর বিজয় লাভ করি আমরা। মুক্তিযুদ্ধে ৯ মাসে ঘটে যাওয়া তেমনই গুরুত্বপূর্ণ ৮টি বিষয় জানব আজ। ৭ মার্চ রেসকোর্স ময়দানে শেখ মুজিবের ভাষণের পর রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নেয় পশ্চিম পাকিস্তান। ২৫ মার্চ অপারেশন সার্চলাইট পরিচালনা করে পাকিস্তানি সেনারা। সেই রাতেই ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি থেকে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয়। তবে গ্রেপ্তার হবার আগেই ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন তিনি। পরবর্তীতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শেখ মুজিবুর রহমানের পক্ষে তৎকালীন মেজর এবং পরবর্তী সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর আক্রমণের সময় আওয়ামী লীগ নেতাদের অনেকে আত্মগোপনে চলে যান। বেশিরভাগই আশ্রয় নেন ভারতে। এর ৯ দিন পর ৩রা এপ্রিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে বৈঠক করেন তাজউদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের নানা দিক সেখানে উঠে আসে। এরপর ১০ই এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন হয়। মূলত সারা বিশ্ব থেকে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন আদায়ের লক্ষ্যে এই সরকার গঠন করা হয়। তবে আনুষ্ঠানিক শপথ গ্রহণের মাধ্যমে ১৭ই এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় অস্থায়ী সরকার তাদের কার্যক্রম শুরু করে। শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে এই সরকার গঠন হয়। ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙালিদের উপর পাকিস্তানি বাহিনীর আক্রমণের পরই সামরিক বাহিনী, ইপিআর, পুলিশ ও আনসার বাহিনীর বাঙালি সদস্যরা তৎকালীন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে। ১৯৭১ সালের ৪ঠা এপ্রিল সামরিক বাহিনীর বাঙালি কর্মকর্তারা সিলেটের তেলিয়াপাড়া চা বাগানে এক বৈঠকে মিলিত হন। সেখানে তারা মুক্তিযুদ্ধের রণকৌশল নিয়ে পরিকল্পনা করেন। বৈঠকে সিদ্ধান্ত হয় এমএজি ওসমানী যুদ্ধে নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশকে ৪টি সামরিক অঞ্চলে ভাগ করে সশস্ত্র যুদ্ধ চালিয়ে যাওয়া হবে। কিন্তু পুরো বিষয়টি কাঠামো পায় জুলাই মাসে। কলকাতার ৮ নং থিয়েটার রোডে প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তরে সেক্টর কমান্ডার এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের নিয়ে সম্মেলন হয়। সেখানেই সুষ্ঠুভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার লক্ষ্যে সেক্টর ভাগ এবং প্রতি সেক্টরের জন্য একজন করে সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়। পাশাপাশি অঞ্চলভেদে প্রতিটি সেক্টরকে ভাগ করা হয় কয়েকটি সাব সেক্টরে। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো বাহিনীর পরিচালিত প্রথম অভিযান ছিল অপারেশন জ্যাকপট। ১৯৭১ সালের ১৬ই আগস্ট চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর এবং চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদী বন্দরে একযোগে একই নামে পরিচালিত অপারেশনগুলো চালানো হয়। তবে এর পরিকল্পনা শুরু হয় মে মাস থেকেই। এই অপারেশনে পাকিস্তান ও আরও কয়েকটি দেশ থেকে আসা অস্ত্র, খাদ্য ও তেলবাহী ২৬টি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছিল। বিদেশি জাহাজ ধ্বংস হওয়ার কারণে আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর গুরুত্ব সহকারে প্রকাশিত হয়। ফলে তৎকালীন পূর্ব পাকিস্তানে কোনো যুদ্ধ হচ্ছে না বলে পাকিস্তানি বাহিনীর প্রচারণা প্রশ্নের মুখে পড়ে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্তিযোদ্ধা, মিত্রবাহিনী এবং পাকিস্তানি বাহিনী সবার কাছে গুরুত্বপূর্ণ স্থান ছিল এটি। মুক্তিবাহিনীর জন্য জরুরি ছিল, কারণ একবার আখাউড়া নিজেদের দখলে নিতে পারলে তারা সিলেট অঞ্চলের দিকে অগ্রসর হতে পারবে। অন্যদিকে রেলপথে ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা সিলেট যেতে হলে পাকিস্তানি বাহিনীকে এই পথ অতিক্রম করেই যেতে হতো। তাদের সেনা পরিবহন, মালামাল ও রসদ সরবরাহে বাধা সৃষ্টি করতে এটি দখল করা ছিল খুবই জরুরি। এছাড়া আখাউড়া ত্রিপুরার আগরতলা থেকে মাত্র ৩ মাইল দূরত্বে অবস্থিত। ফলে এই পয়েন্ট থেকে পাকিস্তানি বাহিনী ভারতীয় ভূখণ্ডে হামলা চালালে ক্ষতিগ্রস্ত হতো আগরতলা। ৭১ সালের ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ চলে আখাউড়া দখলের জন্য। ৫ ডিসেম্বর যৌথ বাহিনী আখাউড়ার পশ্চিম ও দক্ষিণ দিক দিয়ে পাকিস্তানি বাহিনীকে পুরোপুরি ঘিরে ফেলে, নির্দেশ দেয় আত্মসমর্পণের। ৬ ডিসেম্বর যৌথ বাহিনীর কাছে ৪ ব্রিগেড সেনাসহ আত্মসমর্পণ করতে বাধ্য হয় তারা। ভারত ১৯৭১ সালে বাংলাদেশের অকৃত্রিম বন্ধুর ভূমিকায় ছিল দেশটি। মুক্তিযুদ্ধের জন্য বহির্বিশ্বের সমর্থন পেতেও কাজ করে গেছে ভারত। যুদ্ধের সময় পশ্চিমা বিশ্ব ও চীন পাকিস্তানের পক্ষে থাকায় সোভিয়েত ইউনিয়নের সমর্থন ভারতের জন্য জরুরি হয়ে পড়ে। ভারত ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে ৯ আগস্ট শান্তি, বন্ধুত্ব এবং সহযোগিতার ঐতিহাসিক মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটির ৯ নম্বর ধারায় বলা হয়, চুক্তি স্বাক্ষরকারী দেশ দুটো কখনো হুমকির মুখে পড়লে সেটি দূর করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মূলত সোভিয়েত ইউনিয়নের সমর্থনের কারণেই ভারত সর্বাত্মক যুদ্ধে জড়াতে সাহস পায়।
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের আক্রমণ নিয়ে সক্রিয় তেমন কোনো ভূমিকা রাখতে দেখা যায়নি জাতিসংঘকে। তবে যুদ্ধের শেষ দিকে পাকিস্তানের পরাজয় যখন অনেকটাই নিশ্চিত, তখন নিরাপত্তা পরিষদে দেখা যায় বেশ উত্তেজনা। 1971 সালের 6 ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ভারত পাকিস্তান ইস্যুটি নিয়ে আলোচনার জন্য সাধারণ পরিষদে পাঠিয়ে দেয়। এর আগে সোভিয়েত ইউনিয়ন পূর্ব পাকিস্তানে যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাব নিরাপত্তা পরিষদ বরাবর নাকচ করে দিয়েছিল। 8 ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবের উপর ভোট নেওয়া হয়। এই প্রস্তাবের পক্ষে 104টি ভোট পড়েছিল এবং বিপক্ষে পড়েছিল 11টি। তবে ভারত এরই মধ্যে জানিয়ে দেয় যুদ্ধবিরতির কোনো প্রস্তাব তারা মানবে না। 15 ডিসেম্বর পাকিস্তানের প্রেসিডেন্টের বিশেষ দূত ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানি প্রতিনিধি দলের নেতা জুলফিকার আলী ভুট্টো পোল্যান্ডের দেওয়া আত্মসমর্পণের প্রস্তাবে ব্যাপক প্রতিক্রিয়া দেখান। এর আগে 14 ডিসেম্বর ফ্রান্স এবং ইতালি নিরাপত্তা পরিষদে একটি যুদ্ধবিরতির প্রস্তাব তোলে, কিন্তু ওই প্রস্তাবে শুধু পশ্চিম পাকিস্তানে যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। 15 ডিসেম্বর পোল্যান্ডের একটা খসড়া প্রস্তাব আলোচনায় আসে নিরাপত্তা পরিষদে। এতে 72 ঘণ্টার মধ্যে পাকিস্তানি বাহিনীকে প্রস্তাব দেয় আত্মসমর্পণের। একই সঙ্গে বাংলাদেশ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার কথা বলা হয়। 1971 সালের 3রা ডিসেম্বর পাকিস্তান বিমান বাহিনী ভারতের অমৃতসর, পাঠানকোট, শ্রীনগর, যোধপুর সহ 7টি বিমান ঘাঁটিতে অতর্কিত হামলা চালালে ভারত পাল্টা আক্রমণ করে, আর এর মাধ্যমেই যুদ্ধে সরাসরি জড়িয়ে যায় ভারত। 1971 সালের 6 ডিসেম্বর ভারতের পার্লামেন্টে দেয়া এক বিবৃতির মাধ্যমে ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বীকৃতি দেন। এতে যুদ্ধের প্রকৃতি বদলে যায়। ভারতীয়রা যুদ্ধে জড়িয়ে যাবার কয়েকদিনের মধ্যেই যশোর, খুলনা, নোয়াখালী অতি দ্রুত ভারতীয় এবং মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়। পাকিস্তানি বাহিনীর পরাজয় তখন শুধুই সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। 14 ডিসেম্বরের মধ্যে মিত্রবাহিনী ঢাকায় পৌঁছে যায়। অবশেষে 16 ডিসেম্বর বিজয় লাভ করি আমরা। বিকেল 4:31 ঢাকার রমনা রেসকোর্স ময়দানে জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি আত্মসমর্পণ দলিলে সই করেন। এই ঘটনাকে ঢাকার পতন বলেও উল্লেখ করা হয়।